দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহর সঙ্গে। আপনাকে স্বাগত 21 বিজনেসে। জি, ধন্যবাদ। জি আহসান ভাই, প্রথমে আমি প্রশ্ন করতে চাই যে গতকাল বিএসইসি বেশ কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে জরিমানা করেছে প্রায় 135 কোটি টাকার মতো। সেই জরিমানাটাকে আপনি সময় উপযোগী এবং পুঁজিবাজারের স্বার্থে কতটুকু কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন? জি, ধন্যবাদ। যেটা বললেন যে সময় উপযোগী কিনা, হ্যাঁ, কেউ যদি, আমি মনে করি যে সময় উপযোগী কথাটা বলার আগে যেটা বলা দরকার সেটা হলো আমাদের এখন ডিসেম্বর মার্চ চলতেছে, ইয়ার এন্ডিং অনেক প্রতিষ্ঠানের। নাম্বার 2 হলো আমাদের মার্কেটটা এখনো ডিপ্রেসড অবস্থায় বিরাজমান। জি। নাম্বার 3 হলো আমাদের ইন্টারেস্ট রেট ইজ হাই, যার কারণে অনেকেই ক্যাপিটাল মার্কেটে ওভাবে ফান্ড ফ্লো বা ফান্ড ইনজেক্ট করতেছে না। অনেকে যাদের আছে তারা হয়তো ট্রেজারি বন্ড বা বিএলএ শিফট হচ্ছে, আর ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে হয়তো অনেকেই হাই রেটে পাচ্ছেন। এই সব বিবেচনা করি, হ্যাঁ, রেগুলেটরি যে বিষয়টা হলো একটু ব্যাখ্যা করতে হয়, যেহেতু ওনারা হয়তো ওনাদের দৃষ্টিভঙ্গি থেকে, ওনাদের দৃষ্টিকোণ থেকে যে লুপহোলসগুলো পেয়েছে সেগুলোর হয়তো এই ফাইনটা ওনারা মানে ন্যায়সঙ্গত বা প্রফেশনালি জাস্টিফাইড মনে করতে। কিন্তু প্রশ্নটা আপনি যেটা রেজ করছেন সেটা টাইমিংটা নিয়ে অনেকের প্রশ্ন, যে এই প্রেক্ষাপটগুলা যেগুলো আমি ইতিপূর্বে বললাম 3-4টা প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটগুলা আসলে বিবেচনায় নিয়ে করলে ভালো হতো আর কি, তাহলে মার্কেটে এরকম রিয়েক্ট হতো না। জি, আপনাকে ধন্যবাদ। আসলে সময় উপযোগী সিদ্ধান্ত হবে ভবিষ্যতে আশা করি, এবং এই যে প্রভাবটি সেটিও কাটিয়ে উঠবে। যেমন আপনি দেখেছেন আজকে দিনের শুরু থেকে ইন্ডেক্স নেগেটিভ ছিল এবং গত সপ্তাহে শেষ করেছিল নেগেটিভ প্রবণতা দিয়ে। আশা করি পুঁজিবাজার তার নিজেই ঘুরে দাঁড়াবে। সেক্ষেত্রে পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর জন্য আপনি যেটা বলেন, ট্রেজারি বন্ড, আরও ইন্টারেস্ট রেট সব কিছুতে হাই, পুঁজিবাজার ছাড়াও মানুষ যদি আজ ব্যাংকে টাকা রাখে তাহলে সেক্ষেত্রে হয়তো বা সুদ বেশি পাবে। সেক্ষেত্রে একজন বিনিয়োগকারী আপনার মতে এই মুহূর্তে পুঁজিবাজারে আসার জন্য লুক্রেটিভ প্রাইস আছে কিনা? যদি বলি সত্যিকার অর্থে এই মুহূর্তে ওভাবে নাই, তবে হ্যাঁ, যারা একবার এই মার্কেটে বিনিয়োগ করেছেন, অর্থাৎ যার এক্সিস্টিং পোর্টফোলিও আছে, তারা তো ইতিমধ্যে কেউ 50% আনরিয়েলাইজ লসে আছে, কেউ 40% আনরিয়েলাইজ লসে আছে। তারা আশার বাণী ধরে রেখেছে যে হয়তো তাদের এক সময় এই আনরিয়েলাইজ লসটা ওভারকাম করতে পারবে। আর ওয়ান্স, একটা কথা বলা হয়, ওয়ান্স দ্য ইনভেস্টরস অলওয়েজ ইনভেস্টর। যে একবার ক্যাপিটাল মার্কেটে সম্পৃক্ত হয়ে যায়, সে আসলে অন্য কোথাও যেয়ে বা ইনভেস্টমেন্ট করে সে স্বাচ্ছন্দ্য বা স্বস্তি বোধ করে না। জি জি, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হলো কিছু কিছু শেয়ারের প্রাইস ডেফিনেটলি এখন, যেহেতু একটু আগে আমরা লক্ষ্য করেছি যে মার্কেট ফি এখন বিলো 10 বিরাজমান। হ্যাঁ, তো সে অবস্থার প্রেক্ষিতে যদি ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়, তাহলে মার্কেটে বিনিয়োগ করার জন্য এখনো কিছু কিছু ভালো স্টক আছে, যাদের মার্কেট ফি চাইতেও তাদের কনসার্ন স্টকের ফি আরো নিচের লেভেলে আছে। তো সেগুলো যদি দেখে শুনে করে, আর যাদের একটু সারপ্লাস ফান্ড আছে, যারা একটু সময় নিতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে অ্যাটলিস্ট 6 মাস 1 বছর, তাদের, আমার মনে করি তাদের জন্য এই মার্কেটে অবশ্যই স্কোপ বা আমরাও সেটা আশা করি আহসান ভাই। এবং আপনি জানেন যে বিনিয়োগকারীদের আসলে এখন চাইলেও তারা মার্কেট থেকে যেতে পারবে না। যারা অলরেডি আনরিয়ালাইজ লসে আছে তাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, বাধ্যতামূলক অপেক্ষা যেটাকে বলা হয়। আপনি বলছেন যে পুঁজিবাজারে যদি ফান্ড আসে, যেমন বাংলাদেশ স্পেশাল ফান্ড, প্রত্যেকটি ব্যাংকের ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের বাইরে 200 কোটি টাকা করে অ্যালাউ করা হয়েছিল, যদিও সবগুলো ব্যাংক পার্টিসিপেট করেনি। সেটি শোনা যাচ্ছে আগামী বছর 300 কোটি করা যেতে পারে। তাহলে ব্যাংকের বিনিয়োগ ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের বাহিরে সেটি পুঁজিবাজারে কিছুটা সাপোর্ট দিবে কিনা, প্রতি ব্যাংক যদি 300 কোটি? জি জি জি, অবশ্যই সাপোর্ট দিবে, যেহেতু এটা যদি রেগুলেটরি বাইন্ডিংসটা থাকে, অর্থাৎ রেগুলেটর থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে যদি ব্যাংকগুলোকে বলা হয় যে 300 কোটি টাকা তাদের রেগুলেটরি রিকোয়ারমেন্টসের বাইরে, এখন যে লিমিটটা আছে এই লিমিটের বাইরে যদি এটা আগে 200 কোটি ছিল, সেটা হয়তো আমরা জানি এটা সামনেই 2025-এর ফেব্রুয়ারি
দিকে শেষ হয়ে যাচ্ছে। জি তো সেই টাইম ফ্রেমটা যদি মানে আরো 300 কোটি হয়, আবার টাইম ফ্রেমটা বাড়ে, প্লাস ব্যাংকগুলোকে যদি কিছু অপরচুনিটি দেয়। অপরচুনিটি বললে শুধু পলিসি সাপোর্ট মানে একটা গাইডলাইন বা ডিরেক্টিভ ইস্যু করলে হবে না। জি পাশাপাশি ওনারা যে এই মার্কেটে উদ্বুদ্ধ হবে বা আকৃষ্ট হবে লং টার্ম বিনিয়োগের জন্য, তাদেরকে কিছু পলিসি সাপোর্ট দিতে হবে। ফর এক্সাম্পল, তারা যদি এই টাকাটা, এই যে 300 কোটি অথবা 200 কোটি যেটাই হোক, যাদের এখনো রুম আছে, হুম তারা ইনভেস্টমেন্ট করার জন্য যদি তাদেরকে ফর এক্সাম্পল ট্যাক্স বেনিফিট দেওয়া যায়, জি ট্যাক্স বেনিফিট অ্যান্ড কর্পোরেট ট্যাক্স আমরা এখনো জানি, যেটা ক্যাপিটাল গেইনের উপর 15%, হ্যাঁ। জি সেই 15%টা আগে 10% ছিল, সেটা এখন 15%। হুম এই 15%টা যদি এই স্পেশাল ফান্ডের জন্য যদি বলা হয় যে ওকে 15% এটা এটা স্পেশাল ফান্ডের জন্য আমরা 10% বা সামথিং লাইক দ্যাট, জি এরকম যদি ফ্যাসিলিটি দেওয়া হয় এবং এই ফান্ডটা হয়তো 2 বছর বা 3 বছরের জন্য রাখবে, এরকম যদি কিছু কন্ডিশন দেয়, তাহলে আমার মনে হয় এই ইনস্টিটিউশনগুলোও বেনিফিট হবে এবং রেগুলেটরি যে সার্কুলার অথবা ডিরেক্টিভ যেটা আসে সেটা কমপ্লায়েন্সটাও সহজ হবে। আমরা আশা করি বিএসসিসি এই ইনসেন্টিভের বিষয়টি অবশ্যই বিবেচনা করে দেখবেন। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আপনি জানেন যে আইসিবি 3,000 কোটি টাকা ঋণ অনুমোদন পেয়েছে বাংলাদেশ থেকে সভারেন গ্যারান্টি দিয়ে। সেক্ষেত্রে সুদের হার মাত্র 4%। বাজারে অনেক ধোঁয়াশা রয়েছে যে আইসিবির 3,000 কোটি টাকার মধ্যে কি পরিমাণ টাকা আসতে পারে, কিন্তু কি পরিমাণ আসতে পারে তার চেয়ে বড় বিষয় এটি না যে আসলে বাজারের প্রতি আন্তরিক সবগুলো স্টেক হোল্ডার সেটা একটু মনোবল বাড়াবে কিনা। মনোবল তো আসলে বাড়ানো উচিত। উচিত এই কারণে, এই যে 3,000 কোটি টাকা যে ক্যাপিটাল মার্কেটে ইন্টারিম গভর্নমেন্ট এই মানে ইকোনমির এই অবস্থার প্রেক্ষিত, যেহেতু ক্যাপিটাল মার্কেটের প্রতি অ্যাটেনশন দিয়েছে, 3,000 কোটি টাকা আইসিবিকে দিচ্ছে, হয়তো আজকে অনেকে বলতেছে হয়তো বা আজকে তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। এটা আচ্ছা ডেফিনেটলি একটা পজিটিভ বুস্ট আপ, আমি মনে করি একটা পজিটিভ টোন। সামনে আমি মনে করি কামিং বাজেটও যদি কিছু প্রণোদনা প্যাকেজ যদি ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আসে, তাহলে সেটাও আর একটা ক্যাপিটাল মার্কেটের জন্য একটা সুফল বই আনবে। তো সেই ক্ষেত্রে এখন হয়তো একটা নিয়ে দুর্মজাল যেটা অনেকের মধ্যে আছে, আইসিবি এই টাকা থেকে হয়তো মেজর পোর্শন তাদের লোন অ্যাডজাস্টমেন্টের জন্য ইউটিলাইজ করবে। সেই ক্ষেত্র ইন দ্য লং রানে কিন্তু ভালো হবে। জি লং রানে ভালো হবে এই কারণে, কস্ট অফ ফান্ড এখন কমে যাবে। আইসিবি যেটা মানে বেশি রেটে লোন নিয়ে তারা যে এখন ইন্টারেস্ট সার্ভিসিং করতেছে, সেই জিনিসটা যখন তারা শোধ করে দিবে, তাদের ইন্টারেস্ট বার্ডেনটা কমে আসবে। তাহলে অ্যাজ এন ইনস্টিটিউশন তারা কিন্তু মানে শক্তি পাবে তাদের জি ফার্দার মার্কেটে তাদের এই রেভিনিউ জেনারেট করক অথবা ক্যাপিটাল নতুন করে ফান্ডে ক্যাপিটাল মার্কেটে ফান্ড ইনফ্লো করার জন্য তাদের মানে সুযোগটা বা উৎসাহটা আরো বেশি আসবে। জি আসান ভাই, পাশাপাশি যে পার্টটুকু তারা ইনভেস্টমেন্ট করবে সেটাও ক্যাপিটাল মার্কেটের জন্য আমি মনে করি কম না। জি আসান ভাই, আপনাকে সর্বশেষ প্রশ্নটি করব। আপনি একটু আগে প্রণোদনা প্যাকেজ নিয়ে কথা বললেন। আপনার মতে বিএসসিসির পুঁজিবাজারকে আগের জায়গায় স্থিতিশীল করার জন্য কি কি প্রণোদনার কথা চিন্তা করা উচিত বর্তমানে, যদি সংক্ষেপে বলতেন এক দুইটা সংক্ষেপে প্রণোদনার কথা। এক নাম্বার হলো আমাদের এই নেক্সট কামিং বাজেটে একটা মানে কিছু এনবিআর এর সাথে কথা বলে কিছু পলিসি সাপোর্ট, অর্থাৎ আমাদের অনেক দিনের চাওয়া পাওয়া ক্যাপিটাল মার্কেটের একটা হলো এআইটিটা কমানো, জি একটা নাম্বার 2 হলো এই যে আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে যদিও এখন একটা এসআরও করা হয়েছে 15%, জি এটা আবার ফার্দার কিছু করা যায় কি না। আরেকটা অনেকে বলতেছেন যে অনেকের হাতে ফান্ড আছে, সেখানে 5% যদি কেউ লিস্টেড কোম্পানির শেয়ার হোল্ড করে, জি তাহলে সেই ক্ষেত্রে যাতে ওই কোম্পানির সে শেয়ার হোল্ডার ডাইরেক্টর হতে পারে, এরকম একটা যদি স্কোপ জেনারেট করে, তাহলে অনেকেই ওই কোম্পানির ডাইরেক্টর হওয়ার সুযোগ পাবে এবং শেয়ার হোল্ডারদের ইন্টারেস্ট প্রটেক্ট করার জন্য তারা কাজ করবে। এটা একটা হতে পারে। আর যে পলিসিগুলা বেসিক টাইম টু টাইম যেটা মানে কি বলবো আমাদের মার্কেটের স্বার্থে যেগুলো করতেছে, সেগুলার ক্ষেত্রে যাতে পরবর্তীতে যে কোনো পলিসি করার ক্ষেত্রে স্টেক হোল্ডার যারা মার্কেট পার্টিসিপেন্ট যারা, তাদের সাথে কনসাল্ট করি অথবা তাদের ওপিনিয়ন নিয়ে যাতে ফ্রেম করা হয়, তাহলে মার্কেটের জন্য ভালো হবে এবং লং টার্ম এই ক্যাপিটাল মার্কেটের জন্য ভালো হবে জি এবং রেগুলেটররা মানে সরি স্টেক হোল্ডাররাও একটু সন্তুষ্ট হবেন। জি আশা করি আপনার যে প্রণোদনার যে পয়েন্টগুলো সেটি অবশ্যই নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিবেচনা করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও এবং দর্শকদেরকেও।
দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসানুল্লাহ। দর্শক, নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি 21 বিজনেসে। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 304 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 39,091 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 305 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 19,865 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 26 পয়েন্ট কমে অবস্থান করছে 3,796 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,404 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 35 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 56 পয়েন্ট কমে অবস্থান করছে 81,709 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,452 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। ফেব্রুয়ারি 2025 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $71.12, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.97 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $2,633, যা আগের দিনের চেয়ে $1.70 বেশি। কমেছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $30.97, যা আগের কার্যদিবসের তুলনায় $34 কম, $0.34 কম। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 11,765 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 221 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ 2025 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 557.25 সেন্টস, যা গত দিনের চেয়ে 1 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। মার্চ 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 70.11 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.99 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। মার্চ 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 21.81 সেন্টস, যা এর আগের কার্য দিবসের চেয়ে 0.61 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। জানুয়ারি 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 42.97 সেন্টস, যা এর আগের কার্য দিবসের চেয়ে 0.66 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 119 টাকায়, বিক্রি করছে 120 টাকায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 147 টাকা 2 পয়সা এবং বিক্রয় মূল্য 157 টাকা 60 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 126 টাকা 21 পয়সা, বিক্রি হচ্ছে 132 টাকা 86 পয়সায়। জাপানিয়ান ক্রয় হচ্ছে 75 পয়সা আর বিক্রি হচ্ছে 83 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 83 টাকা 62 পয়সায়, বিক্রি করছে 86 টাকা 61 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 33 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 50 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 31 টাকা 56 পয়সা এবং বিক্রয় মূল্য 32 টাকা 33 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 26 টাকা 76 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি করছে 27 টাকা 63 পয়সায়। এবার দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। অর্থনীতির স্থিতিশীলতা ফেরাতে সরকারের হাতে সময় কম মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, আগামী বছরই হয়তো রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার আসবে, তবে টেকসই উন্নয়নে বাংলাদেশকে বাজার ভিত্তিক অর্থনীতির ওপর জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। শিউলি শবনমের রিপোর্ট। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর বার্ষিক সম্মেলন। এতে যোগ দিয়ে বাজার অর্থনীতির সমস্যা সম্ভাবনা সহ টেকসই অর্থনীতি গড়তে করণীয় বিভিন্ন দিক নিয়ে কথা বলেন বক্তারা। অর্থনীতিবিদ রেহমান সুবহান বলেন, দারিদ্রতা কমাতে বাংলাদেশ ভালো করছে এবং এটি প্রশংসিত হচ্ছে। Classify this as one of the dynamics of poverty reduction and growth
in non-farm agriculture. এদিকে বাংলাদেশ এখনও অর্থনৈতিক কূটনীতিতে পিছিয়ে আছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বড় বড় কোম্পানিগুলোর টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে। বড় বড় শিল্প, বেক্সিমকো শিল্প ইন পার্টিকুলার, এগুলোর সব ব্যালেন্স শিট এখন দেখা যাচ্ছে, এগুলোতে ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। শিক্ষা ও স্বাস্থ্য খাতে রিসোর্স সংকট উল্লেখ করে দক্ষ মানব সম্পদ গড়তে এই দুই খাতে আরও বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন তিনি। আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব, তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। টেকসই উন্নয়নের স্বার্থে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা জরুরি বলেও মনে করেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। গ্যাস অনুসন্ধানে আগামী বছর 100টি নতুন কূপ খনন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। বলেছেন, এখন উন্মুক্ত দরপত্র ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো প্রকল্প বাস্তবায়ন হবে না। রাজধানীতে এক সেমিনারে এলএনজি আমদানি ও ভোলার গ্যাস ক্ষেত্র নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান ডক্টর ফাউজুল কবির খান। তৌহিদুর রহমানের রিপোর্ট। জ্বালানি পণ্যের সম্ভাব্য ভবিষ্যৎ মূল্য ও স্থিতিশীল সরবরাহ ব্যবস্থার গুরুত্বের উপর ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সেমিনার। বক্তারা জানান, গত 20 বছরে জ্বালানির অভ্যন্তরীণ চাহিদা 4 গুণ বেড়েছে। দৈনিক গ্যাসের চাহিদা উন্নীত হয়েছে 380 কোটি ঘনফুটে। এলএনজির আমদানির মাধ্যমে 80 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হলেও ঘাটতি থেকে যাচ্ছে আরও 100 কোটি ঘনফুট। দাম যাতে সহনযোগ্য থাকে সেই পর্যায়টাকে বের করে সেইখানে দামটাকে আটকে রাখার একটা ব্যবস্থা করা দরকার। উৎপাদন খাত গতিশীল রাখতে গ্যাস বিদ্যুতের সরবরাহ বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা। আদানি সহ বিদ্যুৎ জ্বালানি খাতের অন্যায্য সব চুক্তির সংশোধনেরও পরামর্শ তাদের। আদানি পাওয়ারের কস্ট বেশি আছে, যেটা নেগোশিয়েট করতে হবে। কয়লার খরচ আসলে বেশি আছে, এবার ওদের ক্যাপাসিটি পেমেন্ট একটু বেশি আছে। গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আমাদের এখন ঝাঁঝরা করে ফেলতে হবে সবখানে যত পারি। আমরা স্টিল মনে করি বাংলাদেশের এনর্মাস পটেনশিয়াল ফর গ্যাস। আমাদের অ্যাকচুয়ালি এনার্জির জন্য বাইরের উপরে বা এরকম হাহাকার করার কোনোই অর্থ হয় না। বিদ্যুৎ খাতে অন্যায্য চুক্তি ও মোটা অঙ্কের ভর্তুকির জন্য বিগত হাসিনা সরকারের কড়া সমালোচনা করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। আমরা এই যে কেন বেশি দামে এই বিদ্যুৎগুলো কেনা হলো, এখানে তো আমাদের বাংলাদেশি উদ্যোক্তারা আছে, বাংলাদেশি ব্যবসায়ীরা আছেন। তারা কি একটু অনুশোচনা করেন যে জাতিকে যে তারা এই বিদ্যুতের উচ্চ মূল্য চাপিয়ে দিয়েছেন? উন্মুক্ত দরপত্র ছাড়া প্রকল্প নেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। অনশোর ড্রিলিং আমরা স্টার্ট করব এবং এই অনশোর ড্রিলিং ভোলাতে হবে, সিলেট, নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে হবে। গ্যাস অনুসন্ধান জোরদার করার কথাও জানান ডক্টর ফজলুল কবির খান। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস। আগামীকাল সকাল 10:30টায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।